হ্যালো বন্ধুরা, রসায়ন ভ্রমণের নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে গিয়ে জারণ বিজারণের গাণিতিক সমস্যা। তো আমরা গত 7টা ক্লাস ধরে জারণ বিজারণের বিক্রিয়া সম্পর্কে ক্লিয়ার একটা কনসেপ্ট অলরেডি নিয়ে নিয়েছি। যারা ডে বাই ডে 7টা ক্লাসই ফলো করেছো তারা জারণ বিজারণ বিক্রিয়াতে এক্সপার্ট হয়ে গেছো, এটা বলাই বাহুল্য। ঠিক আছে, সো গাণিতিক সমস্যার ক্ষেত্রে জারণ বিজারণ বিক্রিয়ার প্রয়োজন পড়বে এবং সেটা কি পরিমাণে প্রয়োজন পড়বে সেটা তুমি এখন স্টার্ট করলেই ক্লিয়ারলি বুঝে যাবা। এই জন্য যারা আজকে গাণিতিক সমস্যার ক্লাসে প্রথম তাদেরকে বলবো তারা অবশ্যই আগের যে 7টা ক্লাস রয়েছে স্টেপ বাই স্টেপ সেগুলো অবশ্যই দেখে দেন গাণিতিক সমস্যার ক্লাসটা দেখবা, তাহলে বুঝতে আর কোনো ঝামেলা থাকবে না। আর নাহলে কিন্তু কি ক্লাসের কিছুই তুমি বুঝতে পারবে না। আবারও বলছি, জারণ বিজারণের ম্যাথগুলো তখনই তোমার কাছে সহজ মনে হবে বা সহজ হবে যখন তুমি বিক্রিয়াগুলা খুব ভালোভাবে আয়ত্ত করে নিয়ে আসবা। অ্যাটলিস্ট সমতাকরণ থেকে শুরু করে সব কিছু আয়ত্তে না নিয়ে আসলে তুমি ম্যাথে এক্সপার্ট হতে পারবে না। ঠিক আছে, এবার একটা ছোট বিষয় বলার আছে যে জারণ বিজারণের গাণিতিক সমস্যাগুলো সমাধানের পূর্বে তোমাদেরকে কিছু পারমাণবিক ভর আয়ত্তে রাখতে হবে। এই ভরগুলা একদম কমন, আনকমন কিছু না, সবগুলো কমন ভর। এই ভরগুলা তোমার প্রয়োজন পড়বে যখন তুমি হচ্ছে গিয়ে ম্যাথ সলভ করতে যাবা। ঠিক আছে, তো আমি সেই ভরগুলা সিলেক্ট করে আগেই দিয়ে দিচ্ছি, তুমি এগুলো মুখস্থ করে ফেলবা। অলরেডি অনেকেরই মুখস্থ রয়েছে, তারপরও সুবিধার্থে আবারও দিচ্ছি। তার মধ্যে টপে রয়েছে আয়রন, হ্যাঁ 56, ক্রোমিয়াম 52, আয়রন কিন্তু অনেক জায়গায় আছে 55.85, সেটা নিলেও তোমার কোনো সমস্যা নাই, তুমি নিতে পারো। ঠিক আছে, ম্যাঙ্গানিজ 55, কপার 63.5, জিঙ্ক 65.4, আয়োডিন 127, তারপরে ক্লোরিন 35.5, সোডিয়াম 23, ম্যাঙ্গানিজ 24, অ্যালুমিনিয়াম 27, সালফার 32, অক্সিজেন 16। সো এদেরকে তোমার অবশ্যই প্রয়োজন পড়বেই। তুমি যখনই জারণ বিজারণ বিক্রিয়া সলভ করতে যাবে দেখবে ঘুরে ফিরে এই পরমাণুগুলার পারমাণবিক ভর তোমার লাগছে, অক্সিজেন 16। ঠিক আছে, এগুলো ছাড়া তুমি মুভ করতে পারবে না। বুঝতে পারলা? তাহলে এই ভরগুলো আমরা কাজে লাগাবো। এছাড়া যদি একটা নতুন বের হয় সেটা যখন ম্যাথ করবো তখন হয়তো ক্লিয়ার করে দেবো। ঠিক আছে, তাহলে আমরা ম্যাথে চলে যাচ্ছি। তাহলে আমাদের 1 নম্বর ম্যাথ, 10 গ্রাম ফেরাস সালফেটকে জারণে কি পরিমাণ পটাশিয়াম ডাইক্রোমেট প্রয়োজন। তাহলে আমাদের ম্যাথ হচ্ছে এটা যে 10 গ্রাম ফেরাস সালফেটকে জারণ করার জন্য আমাদের কি পরিমাণ পটাশিয়াম ডাইক্রোমেটের প্রয়োজন হবে। জারণ বিজারণ মানে বিক্রিয়ার ম্যাথের মধ্যেও বিক্রিয়া ছাড়া তুমি ম্যাথ শেষ করতে পারবে না, ম্যাথ ঢুকতেই পারবে না এক কথায়। ঠিক আছে, তাহলে প্রথমত আমাদের অঙ্ক করে বুঝতে হবে যে আসলে কার সঙ্গে কার বিক্রিয়ার কথা বোঝানো হয়েছে। যেমন ধরো আমরা এখানে বুঝতে পারতেছি যে ফেরাস সালফেটের সঙ্গে পটাশিয়াম ডাইক্রোমেটের বিক্রিয়ার কথা বলা হয়েছে। এখানে শুধু বিক্রিয়া করেই কাজ না, বিক্রিয়াটা কিন্তু সমতাও করতে হবে। এখন সমতাকরণের কিন্তু তোমরা দুইটা সিস্টেম শিখে আসছো, একটা হচ্ছে গিয়ে অর্ধ বিক্রিয়ার সাহায্যে সমতা করা, তাই না? এখন আমাদের কিন্তু এটা একটা ম্যাথ, তো আমি যদি অর্ধ বিক্রিয়ার সাহায্যে সমতা করে অত বড় প্রসেস শেষ করে এসে ম্যাথে ঢুকি তাহলে দেখা যাবে কি যে আমাদের এই একটা ম্যাথে হিউজ টাইম চলে যাচ্ছে, তাই না? তো সেক্ষেত্রে সহজ বুদ্ধি কি ছিল? সহজ বুদ্ধি ছিল এটাই, শর্টকাট ওয়েতে কি করা, সমতা করা। 7 নম্বর ক্লাসে, দ্যাট মিনস লাস্ট ক্লাসে আমি কিন্তু এটাই বারবার মেনশন করেছি যে সমতাকরণ শর্টকাটটা ম্যাথে অনেক বেশি জরুরি এবং গুরুত্বপূর্ণ। এখন আমরা সেটা ফিল করব। তাহলে ফেরাস সালফেট এর সঙ্গে যুক্ত হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট, তার সঙ্গে সালফিউরিক অ্যাসিড। সো আমরা বিক্রিয়াটা কমপ্লিট করি। ফেরাস সালফেট থাকলে এখানে পাওয়া যাবে কি, ফেরিক সালফেট, তারপরে পটাশিয়াম সালফেট, ক্রোমিয়াম সালফেট, এর সঙ্গে পানি। এই যে আমরা এটা খুব দ্রুত কমপ্লিট করছি, এটা বিক্রিয়া সমতাকরণ যখন আমাদের আয়ত্তে চলে আসবে তখনই কি বিক্রিয়াটা আমরা দ্রুত কমপ্লিট করতে পারবো। আর শর্টকাটের সিস্টেমটা কি ছিল, এখান থেকে জারণ সমতা বের করে নিতে হবে,
+2 +6, এ হচ্ছে +3 আর এ হচ্ছে কি +3। তাহলে আয়রন থেকে আয়রনের পার্থক্য হচ্ছে গিয়ে 1 এবং ক্রোমিয়াম থেকে ক্রোমিয়ামের পার্থক্য হচ্ছে গিয়ে 3। তাহলে 3 দিয়ে গুণ দিতে হবে আয়রনকে, 1 দিয়ে গুণ দিতে হবে ক্রোমিয়ামকে, দুই পাশেই, বাট বুঝে শুনে, তাই না? তাহলে এখানে যদি আমরা 3 দিয়ে গুণ দিয়ে দেই, আয়রন হয়ে গেল 3 দুগুণে 6, তাহলে সমতার স্বার্থে এখানে 3 না দিয়ে আমরা দিচ্ছি 6। আচ্ছা, আর ক্রোমিয়াম এখানে মনে মনে 1 দিয়ে দিলাম, এখানে 1 দিয়ে দিলাম। এবার আমরা সমতায় চলে আসি। আয়রন 6টায় রয়েছে, সালফেটকে সবার শেষে সমতা করতে হবে যেহেতু সে অ্যাসিডের মধ্যে রয়েছে, তাই না? পটাশিয়াম দুইটা রয়েছে, ক্রোমিয়াম দুইটাই রয়েছে। অক্সিজেন 7টা আমরা জানি, যে কটা অক্সিজেন থাকে ওই কটা পানি উৎপন্ন করতে হয়। তাহলে 7টা অক্সিজেন, তাহলে কি করতে হবে 7 অণু পানি উৎপন্ন করে দিতে হবে। এবার হাইড্রোজেন 7 দুগুণে 14, তাহলে এখানে আমরা কি করব, অবশ্যই 7 দিয়ে গুণ দিয়ে দেব। তাহলে হাইড্রোজেন 14টা হয়ে গেল। সালফেট দেখি 6 এবং 7, 7 6 13, হ্যাঁ মিলে গেছে, 3 3 9, 3 12 1 13। এইবারের যে ধাপটা আছে এটা খুবই ইম্পর্টেন্ট, এটা খুব ভালো করে খেয়াল করবা, হ্যাঁ। সেটা হচ্ছে আমরা বিক্রিয়া থেকে একটা বিষয় বলতে পারি, সেটা হচ্ছে কি 6 মোল ফেরাস সালফেট ইকুইভ্যালেন্ট টু 1 মোল পটাশিয়াম ডাইক্রোমেট। কিভাবে বলতে পারি, টোটাল বিক্রিয়াটা সমতা করার পরে দেখতে পাচ্ছি যে 6 মোল ফেরাস সালফেটকে জারণ করার জন্য পটাশিয়াম ডাইক্রোমেট লেগেছে কয় মোল, 1 মোল। তাহলে এই সেন্সে বলতে পারি যে 1 মোল পটাশিয়াম ডাইক্রোমেট ইকুইভ্যালেন্ট টু 6 মোল ফেরাস সালফেট। ঠিক আছে, এবার আমরা যেটা করব, এই মোলকে গ্রামে কনভার্ট করব। মোলকে গ্রামে কেন কনভার্ট করতে হবে, কারণ আমাদের কোশ্চেনে দেখতে পাচ্ছি ফেরাস সালফেট রয়েছে কিসে, গ্রামে। ঠিক আছে, তাহলে আমরা সে কাজে আগাই। তাহলে 6 মোল ফেরাস সালফেট যদি আমরা গ্রামে নিয়ে নেই তাহলে কি হবে, 6 ইনটু আয়রনের ভর হচ্ছে গিয়ে 56 প্লাস সালফার হচ্ছে গিয়ে 32, অক্সিজেন 16 ইনটু 4 এত গ্রাম। তাহলে ক্যালকুলেশন করলে পাওয়া যাচ্ছে 912 গ্রাম। ঠিক আছে, আর 1 মোল পটাশিয়াম ডাইক্রোমেট এটা কত আসতেছে, 39 ইনটু 2, তুমি 39.1 ধরে করলেও সমস্যা নাই, হ্যাঁ। ক্রোমিয়াম 52 ইনটু 2 আর অক্সিজেন 16 ইনটু 7। ক্যালকুলেশন করি, আর যদি কোনো ক্যালকুলেশনে ভুল থাকে ভুল ত্রুটির জন্য আগেই সরি বলে নিচ্ছি, ভুল মানুষেরই হয়, ম্যান ইজ মর্টাল, তাই না? 39 ইনটু 2, হ্যাঁ ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্রই ভুল, এটাই ঠিক। প্লাস 16 ইনটু 7, 294 এসছে ক্যালকুলেশন করে, তাহলে 294 গ্রাম। এখন দেখো এখান থেকে আমরা এই কথাটা বলতেই পারি যে 912 গ্রাম ফেরাস সালফেটকে জারণে পটাশিয়াম ডাইক্রোমেট প্রয়োজন 294 গ্রাম, কি বলতে পারি না? তাহলে 10 গ্রামকে জারণে কতটুকু লাগবে সেটা অনায়াসে এখান থেকে বের হয়ে আসবে। তাহলে আমরা করে ফেলি 912 গ্রাম ফেরাস সালফেটকে জারণে পটাশিয়াম ডাইক্রোমেট প্রয়োজন 294 গ্রাম। তাহলে অতএব 10 গ্রাম ফেরাস সালফেটকে জারণে পটাশিয়াম ডাইক্রোমেট প্রয়োজন 294 ইনটু 10 বাই 912 গ্রাম। তাহলে 3 পয়েন্ট সামথিং হয়তো হবে, ক্যালকুলেশন করি শিওর হয়ে বলি, 294 ইনটু 10 ডিভাইডেড বাই 912, হ্যাঁ 3.22 গ্রাম। ঠিক আছে, তাহলে এই হচ্ছে গিয়ে আমাদের জার্ন বাই জার্ন ম্যাথের শুরু, এবং এই অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা এমন একটা ম্যাথ যে সৃজনশীলে গ নাম্বারে আসে, আবার দেখা যায় একে এমসিকিউতেও দেখা যায়। তার মানে 3 মার্কসের প্রশ্ন 1 মার্কসও দেয়, যদিও এটা একটা জুলুম স্যারদের, কিন্তু কিছু করার নেই, কারণ যারা হাইলি এক্সপার্ট স্টুডেন্ট এবং প্র্যাকটিসে খুব ভালো তারা এটা 30 সেকেন্ডেই এমসিকিউতে সলভ করে ফেলতে পারবে, কোনো বিষয়ই না। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী অঙ্কে যাচ্ছি।
বিক্রিয়ায় প্রাপ্ত দ্রবণকে জারণে 20 ml 0.5 মোলার KMnO4 দ্রবণের প্রয়োজন হলে লোহার ভর কত হবে? ম্যাথ নাম্বার 2, এটা আর একটা গুরুত্বপূর্ণ ম্যাথ এবং এখান থেকে আস্তে আস্তে আমরা কি করব, আরো জটিলের দিকে যাব আর কি। তাহলে 2 নম্বর অঙ্কে দেখতে পাচ্ছি যে এখানে একটা পাত্রে সালফিউরিক অ্যাসিড দ্রবণ নেওয়া হয়েছে, তার মধ্যে একটা লোহার তার কি করা হয়েছে, চুবিয়ে দেওয়া হয়েছে। তাহলে লোহার তার চুবিয়ে দেওয়ার ফলে প্রশ্নে চলে যাচ্ছে। এবার বলেছে উদ্দীপকের বিক্রিয়ায় প্রাপ্ত দ্রবণ। তাহলে আগে বিক্রিয়াটা করে ফেলি, আয়রন প্লাস সালফিউরিক অ্যাসিড, তাহলে এখানে পাওয়া যাচ্ছে ফেরাস সালফেট প্লাস হাইড্রোজেন গ্যাস, যেটা উপরে চলে যাচ্ছে, তাই না? তাহলে প্রাপ্ত দ্রবণ হচ্ছে ফেরাস সালফেট এবং সেটাকে জারণ করা হয়েছে 20 ml 0.5 মোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ দিয়ে। তাহলে আগে বিক্রিয়াটা তো শেষ করতে হবে, বিক্রিয়ার কাজ শেষ করার পরে কি আমরা ম্যাথের কাজে যাব। আসলে জারণ বিজারণের গাণিতিক সমস্যাটাও টোটালি ডিপেন্ডেন্ট বিক্রিয়ার উপরে। তোমার বিক্রিয়া ক্লিয়ার থাকলে গাণিতিক সমস্যাটা কোনো বিষয় না, ঠিক আছে? গাণিতিক সমস্যা তুমি দেখবা ঘুরে ফিরে সেই ঐকিক নিয়মেই সলভ হয়। তাহলে আমরা আগে এটা শেষ করি। সো এখানে ফেরাস সালফেট এর সঙ্গে এখন বিক্রিয়া হবে পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4। আমরা বুঝতে পারতেছি যেখানে অ্যাসিড হিসেবে 100% থাকবে কি, সালফিউরিক অ্যাসিড। তাহলে এই রিঅ্যাকশনে পাওয়া যাবে কি, তাহলে ফেরাস থাকলে আমরা জানি ফেরিক, নতুন করে আর না বলি, ডিরেক্ট করে ফেলি। ফেরিক সালফেট প্লাস পটাশিয়াম সালফেট K2SO4 প্লাস ম্যাঙ্গানিজ সালফেট MnSO4 প্লাস 1। তাহলে জারণ সংখ্যা এখানে +2, এটা হচ্ছে গিয়ে +7, এখানে হচ্ছে গিয়ে +3 আর এখানে হচ্ছে গিয়ে +2, সেটা আমরা জানি। তাহলে আয়রন থেকে আয়রনের পার্থক্য হচ্ছে গিয়ে 1, ম্যাঙ্গানিজ থেকে ম্যাঙ্গানিজের পার্থক্য হচ্ছে গিয়ে 5। তাহলে 5 দিয়ে গুণ দিতে হবে আয়রনকে দুই পাশে, কিন্তু কি চোখ কান খোলা রেখে, তাই না? তাহলে চোখ কান খুলেই দিচ্ছি। এটা 5 দিয়ে গুণ করলে 5 দুগুণে 10, তাহলে এখানে তো আর 5 দেওয়া যাচ্ছে না, দিলে তো মিলবে না। তাহলে ডিরেক্ট আমরা কি করলাম, 10 দিয়ে গুণ করে দিলাম। এবার আমরা সমতায় চলে আসি। সালফেট যেহেতু অ্যাসিডের মধ্যে রয়েছে সবার শেষে, আমি এই জিনিসগুলো বারবার কেন ভেঙে বলছি, যাতে তুমি বারবারই তোমার বিষয়টা মনে আসে যে হ্যাঁ শর্টকাটটা এই নিয়মই করতে হবে, এই জন্য। হ্যাঁ, পটাশিয়াম একটা, এখানে 2টা, তাহলে এখানে আমরা অবশ্যই 2 দিয়ে গুণ করে দেব। ম্যাঙ্গানিজ দেখতে পাচ্ছি এখানে 2 হয়ে গেছে, এখানে 1 হয়ে আছে, তাহলে 2 দিয়ে গুণ করে দিচ্ছি। দেন অক্সিজেন 4 দুগুণে 8, যে কয়টা অক্সিজেন থাকবে ওই কয়নো পানি উৎপন্ন করে দিতে হবে। তাহলে 8টা অক্সিজেন বিধায় এখানে আমরা কি করলাম, 8 অণু পানি উৎপন্ন করে দিলাম। তাহলে হাইড্রোজেন হয়ে গেল 8 দুগুণে 16, কয়টা রয়েছে, 2টা। তাহলে মিলানোর জন্য আমরা 8 দিয়ে এখানে গুণ করে দিচ্ছি। তাহলে টোটাল সালফেট 10 এবং 8 18, দেখতে পাচ্ছি 3 5 15 এবং 2 17, আর এই 1 হচ্ছে 18। তাহলে আমাদের পুরো বিক্রিয়াটাই মেইনটেনে চলে আসলো। ক্লিয়ার? এইবারের স্টেপটা কি, এবারের স্টেপটাও আগের রিঅ্যাকশনের মতোই, সেটা হচ্ছে কি এখান থেকে বলতে পারছি একটা বিষয় আমরা, যে 1 মোল KMnO4 মানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইকুইভ্যালেন্ট টু 2 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইকুইভ্যালেন্ট টু দেখতে পাচ্ছি 10 মোল ফেরাস সালফেট। আমার আসলে এখানে সালফেটের কোনো প্রয়োজন নাই। কেন প্রয়োজন নাই? তোমাকে বলেছে লোহার ভর কত, তাহলে তোমার পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সঙ্গে এখানে কানেক্ট হচ্ছে গিয়ে লোহা, তাহলে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সঙ্গে তুমি লোহাকে কানেক্ট করবা। ক্লিয়ার? তাহলে শুধু আমরা আয়রনকে নিয়ে রাখি, তাহলে সেই হিসেবে 2 মোল KMnO4 এর জন্য আয়রন লাগছে কয় মোল, 10 মোল। তাহলে 10 মোল আয়রন 2+। বিষয়টা বুঝাতে পেরেছি? আচ্ছা, এই পর্যন্ত সে একটু থেমে এবার ম্যাথের দিকে খেয়াল করো। দেখো বলা হয়েছে 20 ml 0.5 মোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণের প্রয়োজন হচ্ছে। এই 20 ml 0.5 মোলার এটা একটা সিগনিফিকেন্ট বিষয়। দেখো 20 ml 0.5 মোলার, দ্যাট মিন্স আয়তন এবং ঘনমাত্রা একই সাথে আছে। তুমি একটু ভালো করে মনে করে দেখো যে আয়তন এবং ঘনমাত্রা একসঙ্গে কোথায় পাওয়া যায়।
মোলার দ্রবণের সংজ্ঞা একটু মনে করে দেখো। মোলার দ্রবণের সংজ্ঞা কি ছিল? 1000 ml দ্রবণে 1 মোল কি যদি দ্রব্য দ্রবীভূত হয়, সেটা যে কোনো দ্রব্য হতে পারে, তখন তাকে বলা হবে কি? মোলার দ্রবণ। কত মোলার দ্রবণ? 1 মোলার দ্রবণ। আমি কি বুঝাতে পেরেছি? সাপোজ তোমাকে বলা হলো 1 মোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ বলতে তুমি কি বোঝো, তাহলে তুমি এটাই অ্যান্সার দিবা যে 1000 ml দ্রবণে 1 মোল কি রয়েছে? পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবীভূত রয়েছে, তাই না? তাহলে মোলার দ্রবণের সংজ্ঞা অনুসারে, ভালো করে শোনো বিষয়টা, মোলার দ্রবণের সংজ্ঞা অনুসারে এটা কি বলা যায় যে 1000 ml 1 মোলার KMnO4 ইকুইভ্যালেন্ট টু 1 মোল KMnO4 যায় কিনা বলো তো? খুবই ইম্পর্টেন্ট একটা লাইন। মোলার দ্রবণের সংজ্ঞা অনুসারে শুধু KMnO4 কেন, তুমি যে কারো ক্ষেত্রে সালফিউরিক অ্যাসিড বলো, সোডিয়াম ক্লোরাইড বলো, যে কারো ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য, তাই না? তাহলে মোলার দ্রবণের সংজ্ঞা অনুসারে আমরা জানি যে 1000 ml দ্রবণে যদি 1 মোল দ্রব্য দ্রবীভূত হয়, তখন তাকে কি বলা হয়? ওই দ্রব্যের 1 মোলার বলা হয়। তাহলে সেই সংজ্ঞা অনুসারে তো লেখা যায় 1000 ml 1 মোলার ইকুইভ্যালেন্ট টু কি? 1 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট। বাট আমাদের কিন্তু এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট হেডেক না, হেডেক হচ্ছে কি? লোহার ভর, তাই না? বাট লোহার ভর বের করার ক্ষেত্রে তোমাকে ইনফরমেশন দেওয়া রয়েছে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের, সেই জন্য কানেক্ট করতে হবে যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ইনফরমেশন ইউজ করে কিভাবে তুমি লোহার ভরে পৌঁছে যাবা, ঠিক আছে? সো ওইটার জন্য বা ওই কানেক্টটা খোঁজার জন্য আমাদেরকে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দিকে ফোকাস করতে হচ্ছে। তাহলে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ক্ষেত্রে এটা আমি বলতেই পারি যে 1000 ml 1 মোলার ইকুয়াল টু 1 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এবার দেখো এখান থেকে এক লাফে আমি কিভাবে আয়রনে চলে যাচ্ছি। 1 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট থেকে আয়রনে যাওয়া যাবে কিভাবে? এই লাইনটার দিকে তাকাও। এবার আমি এটা মুছে ফেলতেছি, হ্যাঁ? এগুলো অবশ্যই খাতা সুন্দর করে তুলে নিবা, ঠিক আছে? দেখো 2 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট মানে হচ্ছে গিয়ে 10 মোল আয়রন। তাহলে আমি বলতে পারি যে 1 মোল KMnO4 ইকুইভ্যালেন্ট টু 5 মোল আয়রন। 5 মোল আয়রন যাবে কি না বলা? ক্লিয়ার? তাহলে আমাদের 1 মোলের বিষয়টা এখানে ক্লিয়ার হয়ে গেল। এবার দেখো তো এই লাইনটা বলতে পারি কিনা? 1000 ml 1 মোলার KMnO4 ইকুইভ্যালেন্ট টু 5 মোল আয়রন 2 প্লাস বলা যাবে? কারণ 1000 ml 1 মোলার KMnO4 ইকুইভ্যালেন্ট টু 1 মোল KMnO4 ছিল, আর এক লাফে 1 মোল KMnO4 মানে কি? 5 মোল আয়রন 2 প্লাস। তাহলে আমরা বলতে পারতেছি 1000 ml 1 মোলার KMnO4 ইকুইভ্যালেন্ট টু কি? 5 মোল আয়রন 2 প্লাস, ঠিক আছে? তাহলে এখান থেকে অতএব কয় মোল আছে প্রশ্নে? প্রশ্নে আছে 20 ml 0.5 মোলার KMnO4। এখান থেকে কি লোহার ভরটা বের হবে না? আগে মোল তো বের হবে, মোল আগে বের করি। তাহলে 5 * 20 * 0.5 1000 এত মোল আয়রন 2 প্লাস। তাহলে আমরা ক্যালকুলেশন শেষ করি। 5 * 20 * 0.5 divided by 1000। তাহলে এই ক্ষেত্রে আসছে 0.05 মোল আয়রন 2 প্লাস। এবার এই 0.05 মোল আয়রন 2 প্লাসটাকে আমরা গ্রামে নিয়ে চলে গেলে কি হবে? লোহার ভরটা বের হয়ে আসবে। আর মোল থেকে ভরে কিভাবে যায়? পারমাণবিক ভর দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে 0.05 * 56 এত গ্রাম আয়রন 2 প্লাস। তাহলে 56 তাহলে 2.8 গ্রাম। তাহলে কাঙ্ক্ষিত লোহার ভর 2.8 গ্রাম। তাহলে অঙ্কটা আশা করি ক্লিয়ার হয়ে গিয়েছে। জারণ বিজারণের অঙ্কে বা ম্যাথে
ম্যাথের সাইজ ছোট, বুঝতে পারছো, কিন্তু ভিতরে প্রচুর বেসিক, প্রচুর। ম্যাথ আসলে তুমি আজকে এই দুটো অঙ্কই খেয়াল করে বুঝতে পারবা যে আসলে ভিতরে কি পরিমাণে বেসিক রয়েছে, ঠিক আছে? তাহলে এই অঙ্কের ক্ষেত্রে এই দুই লাইন খুব বেশি সিগনিফিক্যান্ট। তারপরে এই যে এই লাইনটা, এটা আমি কোথা থেকে লিখেছি? মোলার দ্রবণের সংজ্ঞা থেকে। সো জারণ বিজারণের ম্যাথ তুমি যে কয়দিন করবা অথবা পরিমাণগত রসায়ন চ্যাপ্টারে তুমি যে কয়দিন থাকবা, একটা সেন্টেন্স মাথায় ঢুকিয়ে নাও, 1000 ml 1 মোলার কোন দ্রবণ ইকুইভ্যালেন্ট টু 1 মোল সেই দ্রবণ, ঠিক আছে? তাহলে আজকে আমি একটা ছোট্ট ম্যাথ হোমওয়ার্ক দিচ্ছি, এটা অবশ্যই করে আমাকে ইনবক্স করবা, ঠিক আছে? সেটা হচ্ছে 5 গ্রাম ফেরাস সালফেটকে জারণে কি পরিমাণ পটাশিয়াম পারম্যাঙ্গানেট প্রয়োজন। তাহলে আজকের অঙ্কগুলো আশা করি ক্লিয়ার হয়ে গেছে। যাদের কোনো সমস্যা আছে তারা অবশ্যই ফেসবুকে আমার সাথে কন্ট্যাক্ট করবা। আমার ভিডিও ডিসক্রিপশন লিংকে ফেসবুকের লিংক দেওয়া থাকবে, তারা অবশ্যই যোগাযোগ করে সেখান থেকে এটা সলভ করে নিবা, ঠিক আছে? আর যদি ভিডিওতে বুঝতে কোথাও সমস্যা থাকে সেটা অবশ্যই কমেন্টে জানাই দিবা। তাহলে সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।